পড়াশোনা শেষ করে কিছুদিন হলো দেশে এসেছি। আপাতত খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই। রাতে শুয়ে বসে ফোন টিপছিলাম, এমন সময় আম্মু এলেন রুমে। এই রিহান, আম্মু বলো। কালকে কি তুই ফ্রি আছিস? আমি তো অলওয়েজ ফ্রি থাকি। তাহলে আগামীকাল তোর নানুর বাড়িতে যাব। কেন? কি কেন? এত বছর পর বিদেশ থেকে দেশে আসলি, সবার সাথে দেখা করতে যাবি না? না আম্মু, আমার ওইখানে একদমই ভালো লাগে না, বিশেষ করে তোমার ওই ভাইজি শাকচুন্নির জন্য। দিশা মোটেও শাকচুন্নি নয়। আর দিশা এখন আগের মতো নেই, বড় হয়েছে, অনেকটা ম্যাচিওর হয়েছে সে। কচু ম্যাচিউর হয়েছে। এত ম্যাচিউর হলে এখন পর্যন্ত বিয়ে হয়নি কেন ওর? বিয়ের সময় হলে অবশ্যই হবে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, চুপচাপ রেডি হয়ে নিষ্কাল। আম্মুর কথা শেষ হতেই রুম থেকে চলে গেলেন। ফোনটা হাতে থাকলেও স্ক্রিনে আর চোখ পড়ছিল না। মনের ভেতর অদ্ভুত এক বিরক্তি আর অচেনা কৌতূহল দুটোই একসাথে ভিড় করল। নানুবাড়ি মানে আমার কাছে একঘেয়েমি, আর আর দিশা মানেই একসময়কার বিরক্তির সীমা ছাড়ানোর নাম। ছোটবেলায় আমার কলম লোকানো, আমার সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়া, আর সুযোগ পেলেই নালিশ, এই ছিল দিশার পরিচয়। আমি শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকালাম। সময়টা যেন হঠাৎ উল্টো পথে হাঁটতে শুরু করলো। স্মৃতির পাতায় পাতায় ফিরে এলো সেই উঠোন, আম গাছের ছায়া, কাঁচামাটির গন্ধ আর একজোড়া চোখ। পরদিন সকালে ঘুম ভাঙল বেশ দেরিতে। আম্মু ডাকাডাকি করে পুরো বাড়ি মাথায় তুলেছে। মনে মনে ভাবছিলাম, একদিনের ব্যাপার, সহ্য করে নিলেই শেষ। গাড়ি চলতে শুরু করতেই জানালার বাইরে গ্রাম বাংলা ছুটে চলল। সবুজ মাঠ, সরু রাস্তা, আর আকাশ জুড়ে নীলের ছোঁয়া। বুকের ভেতর কোথাও যেন অকারণ ভারী হয়ে উঠছিল, যেন কোনো অজানা গল্প অপেক্ষা করছে পথের শেষে। নানুবাড়ির গেটে ঢুকতেই চেনা শব্দ, চেনা হাসি, চেনা কৌতূহল। নানু এগিয়ে এসে মাথায় হাত রাখলেন, নানি চোখে পানি। এই ভালোবাসা অস্বীকার করার কোনো উপায় নেই। আর ঠিক তখনই দিশাকে দেখলাম। এক মুহূর্তের জন্য থমকে গেলাম। এই দিশা কি সেই আগের দিশা? চুলগুলো এলোমেলো নয়, চোখে আর সেই দুষ্টুমি নেই, বরং একরাশ শান্ত, একরাশ গভীরতা। হালকা রঙের সালোয়ার কামিজ, চুপচাপ দাঁড়িয়েছিল বারান্দার পাশে। আমার দিকে তাকালো, হালকা একটা হাসি, না ঠাট্টা, না বিদ্রূপ, শুধু অদ্ভুত একটা নীরবতা। আমি নিজেও অবাক হয়ে গেলাম। মনের ভেতর যে বিরক্তি নিয়ে এসেছিলাম সেটা কোথাও যেন গলে যেতে লাগলো। চোখ ফিরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। দিশা ধীরে করে বলল, দেশে কবে এসেছো ভাইয়া? এই ভাইয়া ডাকটা কেমন যেন লাগলো। আগে যেটা স্বাভাবিক ছিল, এখন সেটা অপ্রস্তুত করে দিল। আমি গলা খাঁকিরি দিয়ে বললাম, এই তো কিছুদিন হলো। দুজনের মাঝখানে নেমে এলো নীরবতা, কিন্তু সেই নীরবতা আর অস্বস্তিকর নয়। আমি বুঝতে পারছিলাম না এই বদলে যাওয়া দিশা আমাকে কেন অস্থির করছে। তারপর আমরা বাড়ির ভেতর গেলাম। ফ্রেশ হতে শুরু হলো নাস্তার মেলা। আমরা আসবো শুনে মামিরা অনেক ধরনের নাস্তা বানিয়েছেন। আমি বসে বসে সেগুলো খেতে লাগলাম। একটু পর দিশা চা নিয়ে এলো। দিশা চায়ের কাপ নামিয়ে চলে যেতেই আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। খাওয়া শেষ হলে আম্মু আর মামিরা গল্পে মেতে উঠলেন। আমি একসময় উঠে বাইরে চলে এলাম। নানুবাড়ির উঠোনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিলাম। মাটির গন্ধ, গাছের পাতার গন্ধ, যা বিদেশে কখনো পাইনি। একাই দাঁড়িয়ে আছো? পেছন থেকে দিশার কণ্ঠ। ঘুরে তাকাতেই দেখলাম হালকা নীল ওড়নাটা বাতাসে উড়ছে, চুলগুলো কাঁধে ছড়িয়ে। আমি বললাম, হ্যাঁ, ভেতরে একটু গরম লাগছিল। দিশা হালকা হেসে বলল, গ্রামে এলে এমনই লাগে প্রথমে, চলো বাইরে একটু ঘুরি। আমি অবাক হলাম, কিন্তু না করলাম না। আমরা হেঁটে হেঁটে বাড়ি থেকে বের হলাম। পাশাপাশি হাঁটছি, কিন্তু দুজনের মাঝখানে এক চিলতে দূরত্ব। ধান ক্ষেতের আল ধরে হাঁটতে হাঁটতে দিশা গল্প করছিল, কিভাবে সে সকালে কলেজে যায়, কিভাবে পড়াশোনা করে,
আর রাতে ছাদে বসে আকাশ দেখে। আমি শুধু শুনছিলাম। মাঝে মাঝে আবার প্রশ্ন করলাম। হাঁটতে হাঁটতে স্কুলটার সামনে এলাম। এই স্কুলেই তো আমরা পড়তাম, তাই না? হ্যাঁ, তুমি চুপি চুপি স্কুল পালাতে আর আমি ম্যাডামের কাছে নালিশ করতাম। আমি তাকালাম ওর দিকে। এই জন্যই তো তোমাকে শাকচুন্নি বলতাম। দিশা এবার আর হাসল না, চোখ নামিয়ে বলল, তখন বুঝতাম না তোমার দেশে চলে যাওয়া যে এত কষ্টের হবে। কথাটা শুনে বুকের ভেতর কোথাও টান লাগলো। আমি কিছু বললাম না। কিছু কথা না বলাই ভালো। পুকুর পাড়ে পৌঁছাতেই দেখি কিছু ছেলের হাসাহাসির শব্দ কানে এলো। দূরে কয়েকজন বখাটে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওদের দৃষ্টি বারবার দিশার দিকে যাচ্ছে। দিশা সেটা টের পেয়েই একটু থমকে গেল। আমি বুঝতে পারলাম ও অস্বস্তিতে আছে। একজন হেসে কিছু একটা বলল। আরেকজন সামনে এগোতে চাইলে দিশার হাতটা অজান্তেই আমার হাতের পাশে এসে থামল। আমি এক পা সামনে এগিয়ে গেলাম। শান্ত স্বরে বললাম, কোনো সমস্যা? ছেলেগুলো একটু থমকে গেল। হয়তো আমার কণ্ঠে, নয়তো আমার চোখে কিছু একটা ছিল। ওরা আর কথা বাড়ালো না। কিছুক্ষণ ফিসফিস করে অন্যদিকে চলে গেল। দিশা নিঃশ্বাস ছাড়ল। আমি তাকালাম ওর দিকে। ভয় পেয়েছিলে? দিশা মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর খুব আস্তে বলল, তুমি না থাকলে ওরা অনেক সমস্যা করত। এই কথাটা কেমন করে যেন বুকে লেগে গেল। বাড়িতে ফিরে এসে দেখি বড় খালা, ছোট খালা সবাই এসেছেন। সবাইকে একসাথে দেখে আমি কিছুটা অবাক হলাম। তারপর আমি এবং দিশা ছাদে উঠলাম। আকাশে তারা, হালকা বাতাস। দিশা রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। আমি একটু দূরে। জানো, গ্রামে মেয়েদের কত কিছু সহ্য করতে হয়। যেমন? এই যে বয়স 20 হতে না হতেই সবাই বিয়ের জন্য চাপ দেয়, তারপর পড়াশোনা বন্ধ, এছাড়াও আরো অনেক কিছু। কেন, তোকে কি বিয়ে দিতে চায় নাকি? তুমি কি চাও আমার বিয়ে হয়ে যাক? তুই চলে গেলে আমি শান্তিতে কিছুদিন এসে থাকতে পারবো। ও, তাহলে খুব শীঘ্রই হয়তো এমনটা হবে। দিশার কথায় আমি একটু অবাক হলাম। এই মেয়ে এত নর্মালি কথা বলছে কেন? অন্য সময় তো কিছু বললে তেলে বেগুনে জ্বলে উঠত, আর আজ এত শান্ত। মানে কি বলছিস তুই? কেন, তুমি কি কিছু জানো না? না তো। এই যে বাসায় এত মেহমান, জানো কেন? কেন? কারণ আগামীকাল আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। দিশার কথাটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। একটা মুহূর্তের জন্য মনে হলো কোনো অচেনা জায়গায় আটকে গেছি। তোকে দেখতে আসবে কাল? দিশা মাথা নেড়ে বলল, চোখ নামানো, কণ্ঠে কোনো উত্তেজনা নেই, যেন অনেক আগেই মেনে নিয়েছে সব কিছু। তো তুই কি চাস? দিশা চুপ করে রইল। বাতাসে ওর ওড়নাটা হালকা দুলছে। তারপর খুব আস্তে বলল, আমি চাই না এই বিয়ে হোক। কেন? ওই ছেলেকে আমার পছন্দ না। একদমই পছন্দ না? দিশা এবার আমার দিকে তাকালো, চোখে ভয়, কিন্তু ভয় ঢাকার চেষ্টা নেই। না, আমি পড়তে চাই, নিজের মতো করে বাঁচতে চাই, কিন্তু এখানে কেউ সেটা শুনতে চায় না। আমি আর কিছুই বললাম না, চুপচাপ শুধু শুনেই গেলাম। সেই রাতে নানু বাড়িতে কেউ ঘুমায়নি ঠিক মতো, সবাই আয়োজনে ব্যস্ত। আমি ছাদে গিয়ে বসে রইলাম। তারার দিকে তাকিয়ে বারবার একটাই কথা ভাবছিলাম, দিশার বিয়ে হয়ে গেলে তো এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে, আর খুব বেশি আশাও হবে না। পরদিন সকাল থেকেই বাড়িতে ব্যস্ততা, রান্নাঘর থেকে মশলার গন্ধ, উঠোনে বারবার ঝাড়ু দেওয়া। মামিরা ফিসফিস করে কথা বলছে। দিশাকে দেখলাম নতুন শাড়ি পরানো হয়েছে, চুল সুন্দর করে বাঁধা, কিন্তু চোখে কোনো আলো নেই। আমি পাশে গিয়ে খুব আস্তে বললাম, ভয় লাগছে? দিশা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু কাঁদলেও কেউ শুনবে না। এই কথাটা আমাকে ভেতর থেকে ভেঙে দিল, কিন্তু আমি কিছুই বললাম না। দুপুরের দিকে ছেলেপক্ষ এলো। হাসি, সালাম, মিষ্টির বক্স, সব কিছু খুব নিয়ম মেনে হচ্ছে। ছেলেটা দিশার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কোনো জিনিস দেখে দাম মাপছে। মামিরা হাসি মুখে বললেন,
আমাদের মেয়ে খুব শান্ত, খুব বাধ্য। এই কথায় দিশার আঙ্গুল কেঁপে উঠল। আমি সেটা দেখেছি। একসময় ছেলেপক্ষ বলল, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই আর দেরি করতে চায় না। আজ যদি কাজটা পাকা করা যায় তাহলে ভালো। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। নানি বললেন, তাহলে তো ভালোই, দেরি করে আর কি হবে। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি উঠে দাঁড়ালাম। আমি কিছু বলতে চাই। সবাই আমার দিকে তাকালো। দিশাকে কি জিজ্ঞেস করা হয়েছে সে কি চাই? নানি বিরক্ত হয়ে বললেন, ও ছোট, ও কি বোঝে। আমি এবার শক্ত গলায় বললাম, ও ছোট না। ছোট হলে নিশ্চয়ই বিয়ে দিতে না মা। আর ওই স্পষ্ট বলেছে যে ও এই বিয়েটা চায় না। আর তাছাড়া কি এমন আছে এই ছেলের মাঝে? আপনারা কি অন্ধ হয়ে গেছেন সবাই? দিশার সাথে কি এই ছেলেকে মানায়? ঘরে গুঞ্জন শুরু হলো। আমি সোজা দিশার দিকে তাকালাম। দিশা, তুই কি চাস এই বিয়ে হোক? দিশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। না। এই একটা শব্দ ঘরের সব শব্দকে থামিয়ে দিল। নানি উঠে বলতে লাগলেন, সেসব না হয় মানলাম, কিন্তু সমাজে তো আমাদের একটা মুখ আছে। গ্রামের সবাই জানে আজ ছেলেপক্ষ দিশাকে দেখতে আসবে, আর বিয়ের তারিখও ঠিক হবে। এখন যদি এসব কেউ শোনে, লোকে ভাববে মেয়ের কোনো সমস্যা আছে, তখন আর কেউ বিয়ে করবে না। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আমি দিশাকে বিয়ে করব। ঘরে যেন বজ্রপাত হলো। আম্মু উঠে দাঁড়িয়ে বললেন, রিহান, তুই বুঝছিস কি বলছিস? হ্যাঁ, আমি বুঝেই বলছি আম্মু। নানি তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই ওকে সুখে রাখবি? আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, ইনশাল্লাহ। ওর পড়াশোনা বন্ধ হবে না, ওর স্বপ্ন থামবে না। আমি চাই দিশা সারা জীবন সুখে থাকুক। দিশা তখন নিঃশব্দে কাঁদছে, ভয়ে না স্বস্তিতে। ছেলেপক্ষ কিছু না বলে উঠে চলে গেল। ঘরে আবার নীরবতা। কিছুক্ষণ পর নানি বললেন, যদি মেয়ের মন এখানেই থাকে তাহলে আর কি বলার আছে। আম্মু দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আল্লাহ ভরসা। রিহান, ও যেহেতু চায় তাহলে আমার আর কোনো বাধা নেই। অতপর সব কিছু খুব দ্রুত হলো। সাদামাটা আয়োজন। কাজী সাহেব এলেন। দিশা কবুল বলার সময় কাঁপছিল। আমি তাকিয়েছিলাম ওর দিকে। কবুল শেষ হতেই আমি প্রথমবার ওর হাত ধরলাম। আমি দিশার দিকে তাকিয়ে বললাম, এবার বাড়িতে যাবার পালা। দিশা কিছু বলল না, শুধু মাথা নেড়ে আমার পাশে এসে দাঁড়ালো। নানুবাড়ির উঠোন পেরানোর সময় আমি বুঝলাম যে জায়গাটাকে একসময় এড়িয়ে চলতাম, সেখানেই আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে। গাড়ি চাকা যখন আমাদের বাড়ির রাস্তায় ঢুকলো, দিশা হঠাৎ খুব চুপ হয়ে গেল। আমি টের পেলাম এই নীরবতা ভয় থেকে আসছে। আমি খুব আস্তে বললাম, দিশা। ও আমার দিকে তাকালো না, শুধু জানালার কাছে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলল, সবকিছু এত হঠাৎ হয়ে গেল না? আমি হালকা হাসলাম। হঠাৎ, কিন্তু ভুল না। দিশা এবার তাকালো, চোখে প্রশ্ন, ভয় আর অল্প অল্প ভরসা। গাড়ি থামতেই আম্মু দরজায় দাঁড়িয়ে। আলোয় ভরা উঠোন, পরিচিত দেওয়াল, কিন্তু দিশার জন্য একেবারে নতুন এক দুনিয়া। আম্মু এগিয়ে এসে বললেন, হাই মা, ভয় পাস না। এই কথাটুকু দিশার চোখ ভিজিয়ে দিল। আমি বুঝলাম আজ সে শুধু বউ হয়ে আসেনি, সে আশ্রয় খুঁজে এসেছে। সকল নিয়মকানুন শেষে রাতে বাসরঘরে ঢুকলাম। ঘরের দরজা বন্ধ হতেই হঠাৎ সব শব্দ থেমে গেল। বাইরে মানুষ, আলো, কথা, ভেতরে শুধু আমরা দুজন। দিশা বিছানায় বসে আছে। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলাম। তারপর বললাম, এখন থেকে এটাই তোমার ঘর। দিশা চারপাশে তাকালো, তারপর খুব ছোট করে বলল, আমি কি সবকিছু ঠিকঠাক সামলাতে পারবো? পারতে হবে না, শুধু থাকলেই হবে। দিশা কিছু বলল না। কিছুক্ষণ নীরবতা চলল। আমি দেখলাম দিশা কিছুটা অস্বস্তি বোধ করছে, সেই সাথে তার শরীরও কাঁপছে। আমি বুঝতে পারলাম তার এমন হওয়ার কারণ। তুমি কি নার্ভাস? দিশা কিছুই বলল না। আমি আবারও বললাম, ভয় পাওয়ার কিছু নেই।
তোমার মতের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করব না। দিশা গভীর শ্বাস ছাড়ল। ভয়ের ভার যেন একটু নামল। আমি ভয় পাচ্ছিলাম তুমি রেগে যাবে যদি, আমি অস্বস্তি বোধ করি। আমি জোর করে পাওয়া ভালোবাসা চাই না। দিশা প্রথমবার আমার দিকে তাকিয়ে হাসল। সে হাসিতে ছিল স্বস্তি। আমি ওর হাত ধরলাম। আজ প্রথমবার নিজেকে নিরাপদ লাগছে। এই অনুভূতিটা যেন কখনো না হারাও। আমি ওর কপালে হালকা চুমু খেলাম। তারপর কপালটা কপালে রাখলাম। রাতটা গভীর হচ্ছিল আর আমাদের মাঝখানের অস্বস্তি ধীরে ধীরে গলে যাচ্ছিল। একসময় দিশা নিজে থেকে জানান দিল সে আমাকে স্বামী হিসেবে মেনেছে। আমি বুঝলাম ও প্রস্তুত। আমি ওকে কাছে টানলাম। দিশা মাথা নামিয়ে আমার বুকে রাখল। নিঃশ্বাস মিলল নিঃশ্বাসে। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে। দিশা আমার পাশেই। ঘুম ভাঙতেই ও একটু লজ্জা পেল। তারপর হেসে বলল, গুড মর্নিং ডিয়ার হাবি। এই একটা শব্দ আমার পুরো শরীর কাঁপিয়ে দিল। আমি বললাম, বাব্বাহ, এত রোমান্টিক। তুমিই তো বানিয়েছো। তাহলে তো আমি গর্বিত। চলো আজ বাইরে যাই। ওকে। তাহলে যাও, রেডি হও। আজ সারাদিন ঘুরবো দুজন। দিশা উঠে ফ্রেশ হতে চলে গেল। তারপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। বাসায় বললাম বাইরে যাবার কথা। সবাই অনেক খুশি হলো শুনে। ঘর থেকে বের হতেই রোদের ছোঁয়া। দিশা আমার পাশে দাঁড়িয়ে হাতে হালকা করে আমার আঙ্গুল ছুঁয়ে আছে। আমি বললাম, চলো আগে নদীর পাড়ে যাই। দিশা চোখ বড় করে তাকালো। নদী? হ্যাঁ, নতুন জীবনের শুরুটা একটু খোলা জায়গা থেকেই হোক। ওকে। তারপর একটা রিক্সা দেখে দুজন উঠলাম। দিশা আমার কাঁধে মাথা রাখল। আমি কখনো এভাবে বের হইনি। এখন থেকে অনেক কিছুই প্রথমবার হবে। কিছুক্ষণ পর চলে আসলাম নদীর পাড়ে। রিক্সা থেকে নেমে দুজন কিছুক্ষণ হাঁটলাম। হালকা বাতাস, পানির শব্দ, সব কিছু মিলিয়ে মুহূর্তটাই অন্যরকম। দিশা শাড়ির আঁচল সামলাতে সামলাতে বলল, আমাকে কেমন লাগছে? একদম বউ বউ। দিশা ভীষণ লজ্জা পেল। লজ্জা পেলে দিশাকে বেশ সুন্দর লাগে। নদীর দিকে তাকিয়ে রইলাম দুজন। এখানে দাঁড়ালে মনটা শান্ত লাগে। আমি ওর দিকে তাকালাম। এই শান্তিটাই তো আমি ওকে দিতে চেয়েছিলাম। দুপুরের দিকে একটা রেস্টুরেন্টে খেলাম দুজন। দিশা খুব সাবধানে খাচ্ছিল। আমি মুচকি হেসে বললাম, এত লাজুক কেন? দিশা চোখ নামিয়ে বলল, সবকিছু এখনো নতুন। নতুন বলেই তো সুন্দর। খাওয়া শেষে আমরা একটু হাঁটলাম। হাসি, গল্প, ছোট ছোট কথা, এইসবই আমাদের ধীরে ধীরে কাছাকাছি আনছিল। বিকেলের দিকে দুজন বাসায় ফিরলাম। দরজায় ঢুকতেই আম্মু বললেন, কেমন গেল আজকের দিন? দিশা বিনীত স্বরে বলল, অনেক ভালো মামুনি। যাক, শুনে ভালো লাগলো। নতুন বউয়ের একটু আনন্দ তো দরকার। দিশা লজ্জায় মাথা নিচু করল। বুঝলাম ধীরে ধীরে দিশা স্বাভাবিক হচ্ছে। সন্ধ্যায় সবাই একসাথে বসে চা খেলাম। আজকে দিশার বাড়ি থেকে সবাই এসেছে, তাই সবাই মিলে বেশ আড্ডা চলছে। হাসি, গল্প, পুরনো স্মৃতি। দিশা চুপচাপ শুনছিল। কখনো কেউ কিছু জিজ্ঞেস করলে ছোট করে উত্তর দিচ্ছিল। আমি ওর দিকে তাকিয়ে বুঝলাম ও চেষ্টা করছে মানিয়ে নিতে। সন্ধ্যার আড্ডাটা যত এগোতে লাগলো, দিশা ততই একটু একটু করে খুলে যাচ্ছিল। আগে যেখানে সে চুপচাপ বসে থাকতো, এখন সেখানে মাঝে মাঝে হাসে, কারো কথায় মাথা নেড়ে সায় দিচ্ছে। নানি হাসতে হাসতে বললেন, দিশা কিন্তু ছোটবেলা থেকেই এমন, বেশি কথা বলে না, কিন্তু মনটা অনেক বড়। আমি কথাটা শুনে দিশার দিকে তাকালাম। সে তখন চায়ের কাপটা নিয়ে আলতো করে ফু দিচ্ছিল। আমার দিকে চোখ পড়তেই দ্রুত চোখ নামিয়ে নিল। বুঝলাম লজ্জা পেয়েছে, আর এই লজ্জাটা এখন আপন হয়ে যাওয়ার। চা শেষ হলে সবাই ধীরে ধীরে উঠতে শুরু করলো। কেউ নামাজের কথা বলছে, কেউ আবার পরের দিনের রান্নার প্ল্যান করছে। আম্মু এসে খুব আস্তে বললেন, দুজনেই এখন বিশ্রাম নাও, সারাদিন অনেক ধকল গিয়েছে। আচ্ছা মামুনি। ঘরে ঢুকে দিশা খাটের একপাশে বসল। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতর হালকা আলো,
বাইরে ঝিঝি পোকার ডাক। দিশা হঠাৎ বলল, আজ সারাদিন মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি এগিয়ে গিয়ে ওর পাশে বসলাম। ভালো স্বপ্ন না খারাপ? দিশা একটু ভেবে বলল, ভালো, কিন্তু ভয়ও লাগে যদি হঠাৎ ভেঙে যায়। এই স্বপ্ন ভাঙার দায়িত্ব আমি নেব না। দিশা কিছু বলল না, শুধু হাতটা খুব আলতো করে আমার হাতের পাশে রাখল। এই প্রথম সে নিজে থেকে কোনো ছোঁয়া দিল। ঘরের আলো ধীরে নিভে যাচ্ছে। বাইরে ঝিঝি পোকার ডাক আর চাঁদের হালকা আলো রুমে এসে পড়ছে। দিশা হাতটা আমার হাতের ওপর আরও আলতো করে রাখল। আমি ধীরে ধীরে তার হাত তুলে নিজের হাতে জড়িয়ে ধরি। দিশার শরীর অল্প কাঁপছে, মনে হচ্ছে সে কিছুটা নার্ভাস। আমি কানের কাছে গিয়ে নরম স্বরে বললাম, আমি এখানে আছি, তোমার স্বপ্ন কখনো ভাঙতে দেব না। দিশা চুপ করে শুধু আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ সে হাতটা আরও শক্ত করে আমার হাতে রাখল আর শরীরটা একটু আমার দিকে ঝুঁকল। আমি ধীরে ধীরে তার কপালে হালকা চুমু দিলাম, তারপর কপালটা কাঁধের পাশে রাখলাম। দিশার নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। আমি হাতটা ধীরে ধীরে দিশার কোমরের দিকে নিয়ে গেলাম, আলতো করে স্পর্শ দিলাম। দিশা আমার হাতটা টেনে ধরে আরও কাছাকাছি টেনে নিল। আমি বুঝলাম ওর এই অল্প অস্বস্তি আর লাজুকতা এখন স্বস্তিতে রূপ নিচ্ছে। তুমি জানো কি, আমি তোমার ওই চোখেতেই বারবার হারিয়ে যাই। দিশা লজ্জায় চোখ নামিয়ে নিল। আমি ধীরে ধীরে তার কোমরে হাত বুলিয়ে দিলাম। দিশার শরীর আর লাজুকতা একসাথে স্পর্শে প্রতিফলিত হচ্ছে। ধীরে ধীরে আমি তার দিকে সামান্য ঝুঁকলাম। দিশা কাঁপছে, কিন্তু আর পিছু ছোড়া নেই। তুমি কি সত্যিই সবসময় আমার পাশে থাকবে? হ্যাঁ, সারা জীবন। দিশা চোখ বন্ধ করে হাতটা আরও জোরে ধরল। ঘরে নিঃশব্দ, শুধু আমাদের নিঃশ্বাস আর হৃদয়ের ঢেউ। আমরা দুজনেই এখন নিঃশব্দে একে অপরের অস্তিত্ব অনুভব করছি। পরদিন সকালে ঘুম ভাঙল আজানের শব্দে। চোখ খুলে দেখি দিশা জানালার পাশে দাঁড়িয়ে। ফজরের আলো এসে ওর মুখে পড়েছে। আমি ডেকে বললাম, এত ভোরে উঠেছ কেন? দিশা ঘুরে তাকালো। ঘুম আসছিল না, ভাবছিলাম আজ থেকে আমার দিনগুলো কেমন হবে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, একদিন একদিন করে হবে, একসাথে। তার আগে এসো নামাজটা পড়ে নিই। আমি উঠে অজু করে নিলাম, তারপর দুজন একসাথে সালাত আদায় করলাম। তারপর একসাথে নিজের দাম্পত্য জীবনের জন্য দোয়া করলাম। বিকেলের রোদ হালকা নরম। আমরা ধীরে ধীরে ছাদের দিকে উঠলাম। ছাদের প্রান্ত থেকে দেখা যাচ্ছে গ্রামের সবুজ মাঠ, দূরে নদীর কোমল প্রবাহ আর আকাশে সূর্যের হালকা সোনালি আলোর খেলা। দিশা রেলিংয়ের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে, চুপচাপ, চোখে অজানা উচ্ছ্বাস আর মনেও কিছু অচেনা উত্তেজনা। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। দুজনই নিঃশব্দে একে অপরকে দেখছি। হাওয়ার ছোঁয়ায় দিশার চুল হালকা দুলছে, ওড়নাটা বাতাসে ভাসছে। সে চোখে আমাকে চেয়ে হালকা হাসি দিল। দেখছো, এই আলো আর বাতাস কেমন শান্তি দিচ্ছে? দিশা মাথা হেলিয়ে তাকালো, হালকা নিঃশ্বাস ফেলল, যেন এই মুহূর্তের সবটা শোষণ করছে। আমি তার হাতে আলতো করে স্পর্শ করলাম, আর সে অবচেতনভাবে হাতটা আমার দিকে এগিয়ে নিল। আমরা ছাদের এক কোণে বসে পড়লাম। চারপাশে নীরবতা, শুধু দূরে পাখির ডাক আর হালকা হাওয়ার শব্দ। আমি দিশার চোখে চোখ রাখলাম। সে চোখ নামালো, তারপর আবার একটু করে তাকালো, যেন সব কিছু যাচাই করছে। আমি তার কপালে হালকা চুমু দিলাম আর তার হাত ধীরে ধীরে নিজের হাতে জড়িয়ে ধরলাম। দিশা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকল। শরীর অল্প কাঁপছে, কিন্তু দূরে সরছে না। তার নিঃশ্বাস আমার সঙ্গে মিশে গেছে। হঠাৎ দিশা ভীষণ কোমলভাবে বলল, আমি ভাবিনি এমন শান্তি কোথাও মিলবে। তোমার পাশে বসলে মনে হয় সব সমস্যা দূরে চলে যায়। আমি তার কপালে আবার হালকা চুমু দিলাম। আমাদের হাতগুলো জড়ো আছে, বাতাসে ওড়না উড়ছে, সূর্যের আলোর খেলা তার চুলে পড়ছে। সে অবচেতনভাবে আমার দিকে আরও ঘেঁষে এলো। আমরা দুজন চোখ বন্ধ করে বসে আছি।
বিকেলের রোদ ক্রমে ম্লান হচ্ছে। ছাদের কোণে সূর্য শেষ আলো দিয়ে বিদায় নিচ্ছে। আমি দিশার হাতে হাত রাখি, আর সে আমার হাতে আরও শক্ত করে ধরল। ভালোবাসা মানে শুধু কথা নয়, নিরাপদ থাকা। আর আমার কাছে তুমি নিরাপদ। দিশার মুখে হালকা হাসি, চোখে স্বস্তি, আর শৈলের প্রতিটি অঙ্গেই শান্তি। আমরা দুজন ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছি, নিঃশব্দে, নিঃসঙ্গভাবে, যেন এই বিকেল আমাদের জীবনের প্রথম রোমান্টিক অধ্যায় হয়ে গেছে। কখনো কখনো ভালোবাসা খুব চুপচাপ এসে হৃদয়ে জায়গা করে নেয়। রিহান আর দিশার গল্পটাও ঠিক তেমনই। শৈশবের খুনসুটি, অভিমান আর দূরত্ব পেরিয়ে শেষ পর্যন্ত তারা খুঁজে পেয়েছে একে অপরের ভেতর শান্তি, ভরসা আর সত্যিকারের ভালোবাসা। হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ, যেখানে প্রিয় মানুষটাই একসময় হয়ে ওঠে সবচেয়ে আপন ঠিকানা। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা। আর এমন আরও নতুন নতুন রোমান্টিক লাভ স্টোরি শুনতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।